প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন জারণ বিজারণ যুগপৎভাবে ঘটে অর্থাৎ একই সাথে ঘটে সেই প্রশ্নটির উত্তর নিয়ে আলোচনা করব। আমরা জারণ বিজারণ একই সাথে ঘটে অর্থাৎ যুগপৎভাবে ঘটে এ বিষয়টি কয়েকটি স্টেপে ভাগ করে মনে রাখব, তাহলে এই প্রশ্নের উত্তর দেওয়া আমাদের জন্য অনেক সহজ হবে। আমরা প্রথমে মনে রাখব যে জারণ বিজারণ বিক্রিয়া দুই অংশে বিভক্ত। একটি হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া, আরেকটি হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া। আমরা প্রথমে জারণ অর্ধ বিক্রিয়া কাকে বলে এর ডেফিনেশন দেব, তারপর বিজারণ অর্ধ বিক্রিয়া কাকে বলে আমরা তার ডেফিনেশন দেব। আমরা লিখব, আমরা জানি জারণ বিজারণ বিক্রিয়ায় যে অংশে ইলেকট্রন দান ঘটে তাকে জারণ অর্ধ বিক্রিয়া বলে, এবং জারণ বিজারণ বিক্রিয়ায় যে অংশে ইলেকট্রন গ্রহণ ঘটে তাকে বিজারণ অর্ধ বিক্রিয়া বলে। আমরা এই ডেফিনেশনটি প্রথমে দেব, তারপর আমরা বিজারক এবং জারকের ডেফিনেশন দেব। যে জারণ বিক্রিয়ায় যে মৌল ইলেকট্রন দান করে তাকে বিজারক বলে, এবং বিজারণ বিক্রিয়ায় যে মৌল ইলেকট্রন গ্রহণ করে তাকে জারক পদার্থ বলে। আমরা এই দুটি ডেফিনেশন, প্রথমে জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়ার ডেফিনেশন দেব, তারপর আমরা বিজারক কাকে বলে এবং জারক পদার্থ কাকে বলে তার ডেফিনেশন দেব। তারপর আমরা আমাদের উদ্দীপকে যে কোনো একটি সমীকরণ দিয়ে বলবে যে এই বিক্রিয়ায় জারণ বিজারণ যুগপৎভাবে ঘটে, ব্যাখ্যা করো। তাহলে আমরা এই বিক্রিয়াটি নিয়ে আসব এবং আমরা প্রমাণ করব যে এই বিক্রিয়ায় জারণ বিজারণ হয়েছে এবং জারণ বিজারণ একই সাথে ঘটে। যদি এরকম কোনো বিক্রিয়া আমাদের উদ্দীপকে দেওয়া না থাকে, তাহলে আমরা আমাদের সুবিধা মতো আমরা যে সমীকরণটি জানি জারণ বিজারণ বিক্রিয়ার, সেই সমীকরণটি নিয়ে আসব এবং সেই সমীকরণটি নিয়ে এসে আমরা আমাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। চলো আমরা একটি বিক্রিয়া দেখার চেষ্টা করি যেই বিক্রিয়ায় জারণ এবং বিজারণ একই সঙ্গে ঘটেছে তা আমরা প্রমাণ করব। আমরা প্রথমে একটি বিক্রিয়া লিখে নেই। জিঙ্ক এবং সালফিউরিক অ্যাসিডের মধ্যকার বিক্রিয়ায় জিঙ্ক সালফেট ও হাইড্রোজেন উৎপন্ন হয়। এটি হচ্ছে একটি জারণ বিজারণ বিক্রিয়া। আমরা জানি কোনো মৌল অথবা যৌগ নিরপেক্ষ থাকলে তার মোট জারণ সংখ্যা হচ্ছে 0। এখানে জিঙ্ক একটি নিরপেক্ষ মৌল, এজন্য জিঙ্কের জারণ সংখ্যা হলো 0, এবং সালফিউরিক অ্যাসিড H2SO4ও একটি নিরপেক্ষ যৌগ, এজন্য তার মোট জারণ সংখ্যা 0। কিন্তু সালফিউরিক অ্যাসিডে যেহেতু হাইড্রোজেন সালফেটের সাথে যুক্ত হয়েছে, এজন্য আলাদাভাবে হাইড্রোজেনের জারণ সংখ্যা আছে এবং সালফেটেরও জারণ সংখ্যা আছে। জারণ বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে আমরা প্রথমে বিক্রিয়কের যৌগ এবং মৌলসমূহের জারণ সংখ্যা বের করে নেব। আমরা জানি যে সালফেটের জারণ সংখ্যা হচ্ছে -2, এজন্য অবশ্যই হাইড্রোজেনের জারণ সংখ্যা হবে +2। সালফিউরিক অ্যাসিড যৌগে সালফেটের যেহেতু জারণ সংখ্যা আমরা জানি -2, তাহলে অবশ্যই হাইড্রোজেনের জারণ সংখ্যা হবে +2। এবং যেহেতু জিঙ্ক একটি নিরপেক্ষ মৌল, তাই উদ্দীপকে বিক্রিয়কের জিঙ্কে জারণ সংখ্যা হবে 0, হাইড্রোজেনের +2, সালফেটের -2। এখন আমরা উৎপাদের মধ্যে বিভিন্ন যৌগে মৌলসমূহের জারণ সংখ্যা দেখব। এখানে জিঙ্ক হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে যেহেতু সালফেটের সাথে যুক্ত হয়েছে, এজন্য জিঙ্কের জারণ সংখ্যা হবে +2 এবং সালফেটের আগের মতোই -2। আর হাইড্রোজেন যেহেতু মৌল হিসাবে আলাদা হয়ে গেছে, নিরপেক্ষ মৌলে পরিণত হয়েছে, এজন্য তার জারণ সংখ্যা হবে 0। আমরা এখন বের করব কার জারণ ঘটেছে এবং কার বিজারণ ঘটেছে। এটা বের করার জন্য তোমাদেরকে মনে রাখতে হবে যে বিক্রিয়কের মধ্যে যে মৌলের জারণ সংখ্যা কম এবং উৎপাদে তার জারণ সংখ্যা বেশি, তার জারণ ঘটেছে। তোমরা এখানে দেখো বিক্রিয়কে অর্থাৎ বাম দিকে জিঙ্কের জারণ সংখ্যা হচ্ছে 0 এবং ডান পাশে অর্থাৎ উৎপাদে জিঙ্কের জারণ সংখ্যা হচ্ছে +2। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি জিঙ্কের জারণ সংখ্যা 0 থেকে +2 হয়েছে অর্থাৎ বৃদ্ধি পেয়েছে, এজন্য জিঙ্কের এখানে জারণ ঘটেছে। এটা আমরা লিখে নেব, এখানে জিঙ্কের জারণ ঘটেছে। এবং তোমরা লক্ষ্য করো
আমাদের উদ্দীপকে বাম পক্ষে হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে +2 আর ডান পক্ষে হচ্ছে 0, অর্থাৎ তার জারণ সংখ্যা হ্রাস পেয়েছে, অর্থাৎ এখানে হাইড্রোজেনের বিজারণ ঘটেছে। আমরা প্রথমে কোন অংশে জারণ ঘটেছে এবং কোন অংশে বিজারণ ঘটেছে সেটা আমরা বের করে নেব। তোমাদেরকে আরেকটি কথা বলে রাখি, তোমাদের বইয়ে জারণ বিজারণ বিক্রিয়ার যে ডেফিনেশন দেওয়া আছে সেটা আমার কাছে সঠিক বলে মনে হয় না। কারণ তোমাদের বইয়ে লেখা আছে যে বিক্রিয়ায় ইলেকট্রন আদান প্রদান ঘটে তাকে রেডক্স বা জারণ বিজারণ বিক্রিয়া বলে। কিন্তু তোমরা দেখবে এমন অনেক নন রেডক্স বিক্রিয়া আছে, সেগুলোতেও কিন্তু ইলেকট্রনের আদান প্রদান ঘটেছে। তাহলে আমরা এদেরকেও নন রেডক্স না বলে রেডক্স বলতে হবে। তাহলে এই ডেফিনেশনটি সঠিক নয়। তাহলে সঠিক ডেফিনেশন কি? সঠিক ডেফিনেশন হলো, যখন কোনো বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে বিভিন্ন মৌলের জারণ সংখ্যার পার্থক্য থাকবে তাকে বলা হবে জারণ বিজারণ বিক্রিয়া। এই ডেফিনেশন দিলে আমরা জারণ বিক্রিয়া এবং বিজারণ বিক্রিয়া আলাদা করতে পারবো। শুধুমাত্র ইলেকট্রনের আদান প্রদান হলেই আমরা এদেরকে জারণ বিজারণ বিক্রিয়া বলবো না, কারণ অনেক নন রেডক্স বিক্রিয়া আছে, এগুলিতেও কিন্তু ইলেকট্রনের আদান প্রদান ঘটে, কিন্তু এদের বিক্রিয়ক এবং উৎপাদের মৌলসমূহের মধ্যে জারণ সংখ্যার কোনো পার্থক্য থাকে না, জারণ সংখ্যা সমান থাকে। এজন্য আমরা এদেরকে নন রেডক্স বিক্রিয়া বলি। আমরা এখানে দেখতে পাচ্ছি জিঙ্ক মৌলটি 2টি ইলেকট্রন ত্যাগ করে জারণ অর্ধ বিক্রিয়া সম্পন্ন করেছে। এটা আমরা এখানে লিখে নেব। প্রথমে আমরা লিখব জারণ অর্ধ বিক্রিয়া Jn দিয়ে আমরা, তারপর যেহেতু জিঙ্ক 2টি ইলেকট্রন ত্যাগ করেছে এজন্য আমরা Jn2+ লিখব এবং 2e- অর্থাৎ 2টি ইলেকট্রন ত্যাগ করেছে, আমরা এইগুলো এখানে লিখে নেব। এখন আমরা দেখব জিঙ্কের এই 2টি ত্যাগকৃত ইলেকট্রন হাইড্রোজেন গ্রহণ করে একটি হাইড্রোজেন অণু তৈরি করেছে। আমরা জানি একটি হাইড্রোজেন একটি মাত্র ইলেকট্রন গ্রহণ করতে পারে, এজন্য 2টি হাইড্রোজেন পরমাণু জিঙ্কের ত্যাগকৃত 2টি ইলেকট্রন গ্রহণ করে তারা পরস্পরের সাথে মিলে একটি হাইড্রোজেন অণু তৈরি করবে। আমরা জানি গ্যাসসমূহ দ্বিপরমাণু, অর্থাৎ তারা একক পরমাণু অবস্থায় থাকতে পারে না, এজন্য 2টি হাইড্রোজেন 2টি ইলেকট্রন গ্রহণ করে H2 অণু গঠন করবে। তোমাদেরকে এই বিক্রিয়া সম্পন্ন করার পর, অর্থাৎ জারণ অর্ধ বিক্রিয়া এবং বিজারণ অর্ধ বিক্রিয়া সম্পন্ন করার পর তোমরা লিখবে যে এখানে বিজারক পদার্থ জিঙ্ক 2টি ইলেকট্রন ত্যাগ করেছে এবং জারক পদার্থ হাইড্রোজেন 2টি ইলেকট্রন গ্রহণ করেছে। যদি এখানে জারক পদার্থ হাইড্রোজেন ইলেকট্রন গ্রহণ না করত তাহলে বিজারক পদার্থ জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করতে পারত না। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি একটি মৌল ইলেকট্রন ত্যাগ করেছে এবং অপর একটি মৌল ইলেকট্রন গ্রহণ করেছে। এজন্য আমরা বলতে পারি যখনই কোনো বিক্রিয়ায় জারণ ঘটবে সঙ্গে সঙ্গে ওই বিক্রিয়ায় বিজারণ ঘটবে। অর্থাৎ জারণ বিজারণ অবশ্যই একসাথে ঘটে। যদি কোনো জারক পদার্থ ইলেকট্রন গ্রহণ না করে তাহলে জারণ বিক্রিয়ায় কখনোই কোনো বিজারক পদার্থ ইলেকট্রন ত্যাগ করতে পারবে না। তাহলে আমরা বলতে পারি জারণ বিজারণ একসাথে ঘটে, অর্থাৎ যুগপৎভাবে ঘটে। আশা করি তোমরা এভাবে কয়েকটি স্টেপে ভাগ করে এই প্রশ্নের উত্তর প্র্যাকটিস করলে তোমাদের জন্য এই প্রশ্ন মনে রাখা এবং আনসার করা অনেক সহজ হবে।